পদার্থের প্রকৃতি চ্যাপ্টারের লাস্ট পার্ট আমরা এবার জানবো, যেটা হবে ধাতুর সক্রিয়তা শ্রেণী। ধাতুর বিভিন্ন সক্রিয় ধাতু সম্পর্কে জানবো এবং তার যে শ্রেণী তৈরি হয় সেটা সম্পর্কে। তাহলে প্রথমে যদি বলা হয় যে ধাতুর সক্রিয়তা কি, তো সেটা আমি বোঝাচ্ছি। দেখো, বিভিন্ন ধাতু আছে যেগুলো সক্রিয় হয় এবং অনেক অসংখ্য ধাতু আছে যেগুলো কম সক্রিয় হয়। এবার ধাতুর সক্রিয়তা একটা বিষয়ের উপর নির্ভর করে, তো সেটা আমি বলছি। যেমন সবচেয়ে বেশি সক্রিয় ধাতু হলো পটাশিয়াম এবং সবচেয়ে কম সক্রিয় ধাতু হলো লোহা, সরি, সোনা। তাহলে যে বললাম বিভিন্ন ধাতু আছে যেগুলো খুবই বেশি সক্রিয় এবং খুব কিছু কিছু ধাতু আছে সেগুলো খুব কম সক্রিয়। তো এগুলো আমরা বলবো। যেমন সোডিয়াম বা পটাশিয়ামকে যে জলের মধ্যে দেওয়া হয়, তোমরা দেখেছো আশা করছি ইউটিউবে, তো সেগুলোর মধ্যে অনেক ব্লাস্ট হয়ে যায় ডাইরেক্ট, তার মানে বিস্ফোরণ হয়ে যায়। তো এটার কারণ সোডিয়াম এবং পটাশিয়ামগুলো খুবই সক্রিয় হয়। তাহলে এবার আমরা জানবো যে কোনো জিনিস কিভাবে কখন সক্রিয় হয় সেটা সম্পর্কে। তাহলে আমি উদাহরণ দিয়ে বলছি, সোডিয়াম ধরো আছে, তাহলে প্রথম কক্ষে সোডিয়ামের জানো তোমরা দুটো ইলেকট্রন থাকে, দুটো দেখালাম। তারপরে 8টা থাকে, আমি 8 লিখে দিলাম। তারপরে শেষ কক্ষে কটা, একটা ইলেকট্রন থাকে। তাহলে এবার ধরো এই যে একটা ইলেকট্রন আছে, এবার তোমরা জানো এই খুব সহজেই এই একটা ইলেকট্রন বেরিয়ে যায়। কিভাবে? হয়তো তাপের প্রভাবে, হয়তো অনেক বেশি তাপ চলে এলো, বা চাপের প্রভাবে, বা সংঘর্ষের প্রভাবে। ধরো কোনো পদার্থের সঙ্গে সোডিয়ামের সংঘর্ষ হলো, তার প্রভাবে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, ধরো এই যে ইলেকট্রনটা বেরিয়ে গেল, তাহলে এবার এই যে ধাতুটা আছে সেটা সক্রিয় হয়ে যাবে। সক্রিয় হয়ে যাবে মানে সেটার মধ্যে যখন আধান বা চার্জ চলে আসবে তখন সেটা আনস্টেবল হয়ে যাবে, দিয়ে এবার এটা সক্রিয়তায় চলে আসবে। এবার সক্রিয়তার আসার কারণে এটা যখন অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করবে তখন সেটার মধ্যে বললাম, যেমন জলের ক্ষেত্রে সোডিয়ামের মধ্যে বিস্ফোরণ হয়ে যায়। তো এই সব বিষয়গুলো ঘটে। এবার দেখো আমরা তাহলে জানতে পারলাম যে কোনো পরমাণুর বা যে কোনো মৌলের সক্রিয়তা নির্ভর করে কত তাড়াতাড়ি তার মধ্যে ইলেকট্রন বার হতে পারবে। যত তাড়াতাড়ি ইলেকট্রন বার হয়ে যাবে তার তত সক্রিয়তা বেশি হবে। যেমন সোডিয়ামের সবচেয়ে বেশি সক্রিয় আছে, তারপরে পটাশিয়ামের, এগুলো খুবই বেশি সক্রিয়, কারণ এগুলোর মধ্যে একটা শেষে মাত্র ইলেকট্রন থাকে, সেগুলো খুব সহজেই বেরিয়ে যায়। তাহলে আমি বললাম সক্রিয়তা এগুলো। এবার দেখো, বিভিন্ন ধাতু আছে যেগুলো বললাম সক্রিয় এবং বিভিন্ন যেগুলো কম সক্রিয়। তো এই অনুযায়ী আমরা একটা শ্রেণী বানিয়েছি, যেটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে কোনটা বেশি সক্রিয় কোনটা কম সক্রিয়। সেই যে শ্রেণীটা আছে সেটাকে বলা হয় ধাতুর সক্রিয়তা শ্রেণী। তো এই ধাতুর সক্রিয়তা শ্রেণী যেটা আছে সেটা আমাদের জানতে হবে। তাহলে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলো আমি বলছি, তারপর আমি দেখো। তাহলে পটাশিয়াম প্রথমে, তারপরে দেখো ক্যালসিয়াম, তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস, কপার, মার্কারি, সিলভার, গোল্ড। তাহলে দেখো, এখানে আমি বিভিন্ন মৌলগুলো লিখলাম: পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফসফর, ফেরাস, কপার, মার্কারি, সিলভার, গোল্ড। তাহলে এই যে বিভিন্ন মৌলগুলো আছে এগুলো আমরা নিজেই মানুষেই সাজিয়েছে, মানে এগুলো আমরা সক্রিয়তার অনুসারে সাজিয়েছি। দেখো, সবচেয়ে সক্রিয় হবে পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর জিঙ্ক, তারপর ফেরাস, তারপরে আছে কপার, তারপরে আছে মার্কারি, তারপর সিলভার, তারপর গোল্ড। তাহলে সবচেয়ে বেশি সক্রিয় কি? পটাশিয়াম ধাতু। সবচেয়ে কম সক্রিয় সোনা। তাহলে এখানে দেখো এই যে এইউ মানে গোল্ড মানে সোনা সবচেয়ে কম সক্রিয়। এবার মনে রাখবা, যেটা কম সক্রিয় হবে সেটা প্রকৃতিতে কম পাওয়া যাবে। যেমন সোনা সবচেয়ে কম সক্রিয়, তার জন্য সোনার দামটা সবচেয়ে বেশি, কারণ সেটা প্রকৃতিতে খুবই কম পাওয়া যায়। তাহলে এইভাবে সক্রিয়তা নির্ভর করে। তাহলে আমরা বললাম ধাতুর সক্রিয় সবচেয়ে বেশি পটাশিয়াম আর সবচেয়ে কম সোনা। এবার এই দুটো মনে রাখবা। এবার আমরা দেখো, এই যে বললাম পুরোটা এটাকে বলা হয় ধাতুর সক্রিয়তা শ্রেণী। তাহলে ধাতুর সক্রিয়তা শ্রেণী জিনিসটাকে দেখো, বিভিন্ন ধাতুকে আমরা এইভাবে ধাতুর সক্রিয়তার ক্রমানুসারে সাজিয়েছি, মানে ধীরে ধীরে সক্রিয়তার যাতে হ্রাস ঘটে। তাহলে এই যে শ্রেণীতে আমরা সাজিয়েছি, পরপর শ্রেণীতে সাজিয়েছি, তো এই শ্রেণীটাকেই বলা হয় ধাতুর সক্রিয়তা শ্রেণী। তাহলে বোঝা গেল, এই ধাতু সক্রিয়তা শ্রেণী আমরা এইভাবে সাজালাম। এবার ধাতুর সক্রিয়তা শ্রেণী থেকে আমরা কি কি জানতে পারি? একটা ধাতু কতটা সক্রিয় বা নিষ্ক্রিয় সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে ধাতুর সক্রিয়তা শ্রেণী কাকে বলে আমি বলছি, তোমরা লিখো। বিভিন্ন ধাতুকে তাদের সক্রিয়তার হ্রাসের অনুসারে সাজিয়ে
যে শ্রেণী তৈরি হয়, যে শ্রেণী তৈরি হয় তাকে ধাতুর সক্রিয়তার শ্রেণী বলে, তাকে ধাতুর সক্রিয়তা শ্রেণী বলে। তাহলে বোঝা গেল, আমি বললাম যে বিভিন্ন ধাতুকে আমরা যে সক্রিয়তার অনুসারে সাজালাম, তাহলে এই যে শ্রেণীটা পাওয়া গেল সেটা হবে ধাতুর সক্রিয়তা শ্রেণী। এবার এই শ্রেণীর সাহায্যে আমরা অনেক কিছু জানতে পারি যে কোনো ধাতু কতটা সক্রিয় বা সেটার কম সক্রিয়, সেগুলো সম্পর্কে। আমাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করে যে স্যার কোশ্চেন অ্যান্সারগুলো কোথায় পাবো? তো কোশ্চেন অ্যান্সার আমি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষের যে ভিডিও আসবে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমরা সেই ভিডিওতে পেয়ে যাবা প্রত্যেকটার কোশ্চেন অ্যান্সার। তো যারা লিখার আছে অবশ্যই লিখে নেবা। তো আমি নো টেনশন সব কিছু দিব, ক্লাস চ্যাপ্টারের শেষে আমরা কোশ্চেনগুলো দিয়ে দিব। তো অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, আমাদের সব কিছু তোমরা পেয়ে যাবা, ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সায়েন্সের সব কিছু চলে আসবে এখানে ধীরে ধীরে। তাহলে অবশ্যই তোমরা এখনই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো। এবার আমরা ধাতুর সক্রিয়তা শ্রেণীতে যে ধাতুগুলি আছে সেগুলোর বিভিন্ন বিক্রিয়া সম্পর্কে জানবো। প্রথমে আমরা দেখব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। তারা অ্যাসিডের সঙ্গে কিভাবে বিক্রিয়া করে সেগুলো আমরা বলছি। তাহলে ধাতুর সক্রিয়তা শ্রেণীর যারা প্রথমে ছিল সেগুলো সম্পর্কে, তারপর দেখো যেগুলো নিচে ছিল সেগুলো সম্পর্কে জানবো। ধরো আমি একটা বলছি যে ধরো সোডিয়াম আছে, তাহলে অ্যাসিডের সঙ্গে এই যে ধাতুগুলো বিক্রিয়া করে মনে রাখবা সর্বদা হাইড্রোজেন গ্যাস ওপরে উৎপন্ন করবে। তাহলে এবার দেখো এখানে আরো আছে, তো আমাদের প্রথমে ওই যে শ্রেণীটা আছে সেটা লিখতে হবে। তাহলে আবার আমি লিখছি, তোমরা মনে করো। তাহলে প্রথমে কি ছিল দেখো, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস, আরও আছে মাঝে, তো আমি ওগুলো লিখলাম না। হাইড্রোজেন আছে, তারপরে আছে কপার, তারপরে আছে এজি, তারপরে আছে এজি, ইউ, এগুলো। তাহলে এইভাবে দেখো শ্রেণীটা লিখলাম। এবার এক্ষেত্রে তাহলে বলছি যারা দেখো এক্ষেত্রে যে হাইড্রোজেনের ওপরে আছে, তাহলে যারা হাইড্রোজেনের ওপরে আছে তারা বেশি সক্রিয়। আর যারা হাইড্রোজেনের উপরে আছে তারা বেশি সক্রিয়, আর যারা হাইড্রোজেনের নিচে আছে তারা কম সক্রিয়। তাহলে মনে রাখবা যারা হাইড্রোজেনের ওপরে আছে তারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। মানে কি, যেসব ধাতুগুলো দেখো এই যে শ্রেণীর ওপরে আছে তারা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে, আর যারা নিচে আছে পারবে না। যেমন ধরো আমি সোডিয়ামটা উপরে আছে, তাহলে সোডিয়ামের সঙ্গে ধরো একটা অ্যাসিড H2SO4 এর বিক্রিয়া হলো, তাহলে কি হবে Na2SO4 প্লাস H2। দেখো এই ক্ষেত্রে যে বিক্রিয়াটা হলো সোডিয়ামের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট ও H2 গ্যাস উৎপন্ন হলো। তাহলে যারা হাইড্রোজেন দেখো যেসব মৌল কি এই যে H এর উপরে আছে তারা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায়, এটা মনে রাখো। আর যারা নিচে আছে তারা উৎপন্ন করতে পারবে না। আমি আরও দেখাচ্ছি, ধরো ক্যালসিয়াম, এটা হাইড্রোজেনের উপরে আছে দেখো, তাহলে ক্যালসিয়ামের সঙ্গে ধরো HCl এর বিক্রিয়া হলো, HClটা কি অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে বিক্রিয়ায় কি হবে CaCl2 প্লাস H2, তাহলে দেখো এখানেও কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। তাহলে এইভাবে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হতে পারে, যেগুলো বললাম সক্রিয় ধাতুর ক্ষেত্রে বা যেগুলো হাইড্রোজেনের ওপরে আছে সেই ধাতুগুলির ক্ষেত্রে। তাহলে এটা লিখতে হবে ভালোভাবে, তো তোমরা একটু উপরে লিখে নাও, তারপরে উদাহরণগুলো দিবা। তো আমি বলছি তোমরা লিখো ধাতুর সক্রিয়, আমি বলছি তোমরা লিখে নাও। আচ্ছা আমি লিখে দিচ্ছি, আচ্ছা তোমরা লিখে নাও। এটা তাহলে ভালো করে লিখে নাও। ধাতুর সক্রিয়তা শ্রেণীর ওপরে থাকা মৌলগুলি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করে, তাহলে ধাতুর সক্রিয়তা শ্রেণী যারা উপরে আছে হাইড্রোজেনের উপরে, আচ্ছা শ্রেণীর হাইড্রোজেনের উপরে লিখে নিতে পারো, সবচেয়ে ভালো হবে। হাইড্রোজেন এর উপরে থাকা মৌলগুলি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করে, আর যারা হাইড্রোজেনের নিচে থাকবে তারা উৎপন্ন করবে না। আমি দেখো উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি হাইড্রোজেনের নিচে যেগুলো থাকে সেগুলো।
তাহলে ধরো একটা হাইড্রোজেনের নিচে আছে, আমি বললাম কপার আছে, ধরো কপার, তাহলে কপারের সঙ্গে যখন H2SO4 এটার বিক্রিয়া হবে, দেখো এখানে কি হবে, CuO প্লাস SO2 প্লাস H2O, এটা তোমাদের একটু মনে মনে রাখতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো কি তৈরি হলো, H2O SO2 আর CuO, তার মানে এখানে কোনো জায়গায় হাইড্রোজেন গ্যাস আছে নাই অবশ্যই। তার মানে এই যে বিক্রিয়াটা হলো, এই ক্ষেত্রে কপারটা দেখো নিচে আছে, হাইড্রোজেনের নিচে আছে, তাহলে যারা হাইড্রোজেনের নিচে থাকবে সেই ক্ষেত্রে যখন বিক্রিয়া হবে অ্যাসিডের সঙ্গে, সেটার মধ্যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। আমি কারণ বললাম, যেগুলো হাইড্রোজেনের ওপরে থাকে সেগুলো বেশি সক্রিয় হয়, বেশি সক্রিয়তা হওয়ার কারণে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন করতে পারে। আর যেসব মৌলগুলো হাইড্রোজেনের নিচে আসে তারা কম সক্রিয় হয়, তার মানে সেগুলো হাইড্রোজেন উৎপন্ন করতে পারবে না। তাহলে এগুলো দেখো বললাম হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না, যেমন কপার আছে, তারপর Hg আছে, Ag আছে, এই যে এগুলো। নেক্সট দেখো, এই যে হাইড্রোজেনের যারা ওপরে আছে তারা নিচের মৌলগুলোকে কোনো যৌগ থেকে প্রতিস্থাপন করতে পারবে। আবার কি বলছি, হাইড্রোজেনের ওপরে যারা আছে তারা নিচের মৌলগুলোকে কোনো যৌগের মধ্যে প্রতিস্থাপন করতে পারবে, কিন্তু যে হাইড্রোজেনের যে ধরো নিচের মৌলগুলো আছে, তো নিচের মৌলগুলো ওপরের মৌলগুলোকে প্রতিস্থাপন করতে পারবে না। বা হাইড্রোজেন যদি নাও ধরি, ধরো সোডিয়াম আছে আর জিঙ্ক আছে, তাহলে সোডিয়ামটা জিঙ্ককে প্রতিস্থাপন করতে পারবে, কিন্তু জিঙ্কটা সোডিয়ামকে প্রতিস্থাপন করতে পারবে না। এক কথায় মনে রাখবা, যারা প্রথমে আছে তারা বড় এবং যারা নিচে আছে তারা ছোট, এবং বড় যারা আছে তারা ছোটকে প্রতিস্থাপন করতে পারবে, কিন্তু ছোটটা বড়টাকে প্রতিস্থাপন করতে পারবে না, মানে নিচেরগুলো ওপরেরগুলোকে প্রতিস্থাপন করতে পারবে না। আমি উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি, তারপর আমরা লিখবো, এখন লিখো না। দেখো ধরো আমি বললাম যে একটা বিক্রিয়ার মধ্যে ম্যাগনেসিয়াম আছে, তাহলে ম্যাগনেসিয়াম আছে, তার সঙ্গে ধরো আছে FeSO4, তাহলে এটার মধ্যে কি হলো, ম্যাগনেসিয়াম প্লাস FeSO4, তাহলে এটা ম্যাগনেসিয়ামটা প্রতিস্থাপন করে দিবে, কি হবে MgSO4 প্লাস কি হবে এখানে Fe, কারণ ম্যাগনেসিয়ামটা বেশি সক্রিয়, তাহলে এই যে বিক্রিয়া আছে সেটা হবে, এটা সম্ভব। কিন্তু এবার ধরো আমি এটা বলতাম যে Fe আছে প্লাস MgSO4, Feর সঙ্গে MgSO4, তাহলে Fe কি Mg কে প্রতিস্থাপন করতে পারবে? দেখো Feটা নিচে আছে, Mgটা উপরে আছে, তার মানে এই ক্ষেত্রে কোনো বিক্রিয়া হবে না। তুমি যদি এভাবে লিখো যে FeSO4 প্লাস Mg, এটা লিখে দিলাম, তো এই বিক্রিয়াটা হবে না, কারণ এটা বললাম যে Mgটা হাইড্রোজেনের ওপরে আছে, এবার নিচের জিনিস ওপরের জিনিসকে প্রতিস্থাপন করতে পারবে না, তার জন্য এটা হয়। তাহলে এই কথাটা আমি ভালোভাবে বললাম, ভালো করে মনে রাখো। হাইড্রোজেনের ক্ষেত্রে হবে, আমি আরও উদাহরণ দিয়ে বলছি। ধরো এটা লেখা আছে, ধরো আছে এক্ষেত্রে Cu, আচ্ছা ধরো আছে Mg প্লাস CuSO4, তাহলে এখানে কি হবে MgSO4 প্লাস Cu, কারণ দেখো Mgটা Cu এর উপরে আছে, তার মানে এই বিক্রিয়াটা হবে। কিন্তু এবার ধরো আমরা লিখলাম, তাহলে এই বিক্রিয়া যেটা আছে সেটা হবে, কিন্তু ধরো আমরা এটা লিখলাম যে Cu প্লাস MgSO4, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল, দেখো এই যে CuSO4 প্লাস Mg, তো এই যে বিক্রিয়াটা আছে এটাও হবে না, কারণ যে দেখো ভালোভাবে আবার বোঝাচ্ছি আমি, এই যে কপারটা আছে অনেক নিচে আছে, ম্যাগনেসিয়ামটা উপরে আছে, এটা বড় এটা ছোট, তার মানে বললাম আমি যে ওপরের জিনিস নিচটাকে সরাতে পারবে, কিন্তু নিচের জিনিস ওপরটাকে সরাতে পারবে না। তো এইভাবে দেখো এই যে কাজগুলো একটু ভালোভাবে তোমরা একটু লিখে নিবা। এবার আমি যেটা বলছি তোমরা ভালোভাবে লিখো, এই যে পয়েন্টটা বললাম, লিখো ধাতুর সক্রিয়তা শ্রেণীর, ধাতুর সক্রিয়তা শ্রেণীর ওপরের মৌল নিচের মৌলকে প্রতিস্থাপন করতে পারে, কিন্তু নিচের মৌল ওপরের মৌলকে প্রতিস্থাপন করতে পারে না, তাহলে বোঝা গেল। বললাম ধাতুর সক্রিয় শ্রেণী যারা উপরে আছে তারা নিচের জিনিসটা প্রতিস্থাপন করতে পারবে, কিন্তু যারা নিচে আছে সেগুলো উপরের জিনিসগুলোকে প্রতিস্থাপন করতে পারবে না। তাহলে এই যে পয়েন্টগুলো ভালোভাবে তোমরা নোট করো। আচ্ছা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক করে দাও, কারণ আমরা জানো সব কিছু আমি ধীরে ধীরে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের সব ক্লাসের আমি পড়াচ্ছি। তো দেখো এবার নেক্সট, এবার আমরা জানবো
জলের সঙ্গে বিক্রিয়া, কোনো ধাতুর জলের সঙ্গে কিভাবে বিক্রিয়া ঘটে সেগুলো সম্পর্কে। তাহলে দেখো জলের সঙ্গে বিক্রিয়া কি হয়, এই জলের সঙ্গে বিক্রিয়া মানে দেখো যে ধাতুগুলি আছে, তো সেই ধাতুগুলির মধ্যে কিছু কিছু ধাতু আছে যারা জলের সঙ্গে খুবই তাড়াতাড়ি বিক্রিয়া করে, আবার এমনও কিছু ধাতু আছে যেগুলো জলের সঙ্গে খুব সহজে বিক্রিয়া করে না। তো যারা বিক্রিয়া করে যারা বিক্রিয়া করে না সেগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো আমি যে তো সবচেয়ে যেগুলো সক্রিয় ধাতু আছে, সক্রিয় ধাতুগুলি মনে রাখবা ডাইরেক্ট জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে। ডাইরেক্ট জল মানে কি, সাধারণ ধরো জল আছে যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো যে খুব সক্রিয়, এগুলো পটাশিয়াম, তাহলে এই ধাতুগুলো ডাইরেক্ট জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে। কিন্তু ধরো অ্যালুমিনিয়াম আছে, জিঙ্ক আছে, তারপর লোহা আছে, তো এগুলো সাধারণ জলের সঙ্গে বিক্রিয়া করে না। সাধারণ জলের সঙ্গে বিক্রিয়া করে না মানে আমাদের বাড়িতে যে জল আছে, এবার ওইটাকে প্রথমে অনেক বেশি গরম করতে হবে, স্টিমে পরিণত করতে হবে, ঠিক আছে? তো স্টিমে যখন পরিণত হবে তারপরে বিক্রিয়া করতে পারবে। আমি উদাহরণ দিয়ে বলছি। তাহলে বললাম যে সাধারণ যে সক্রিয় ধাতুগুলো আছে, ধরো ধরো পটাশিয়াম আছে সক্রিয়, আর একটা আছে ধরো জল আছে, তাহলে এটার বিক্রিয়ায় কি উৎপন্ন হবে দেখো, K2O প্লাস H2। তাহলে দেখো এটা বিক্রিয়া করে কি, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে মনে রাখবা সক্রিয় ধাতুগুলি ডাইরেক্টলি বিক্রিয়া করে সাধারণ জলের সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আচ্ছা এবার ধরো আমি বলছি যে কোনো একটা, আচ্ছা এটা তাহলে খুব সক্রিয় ধাতু, আমি আরো উদাহরণ দিয়ে বলছি। ধরো ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের সঙ্গে ধরো জল আছে, তাহলে এখানে কি উৎপন্ন হবে, CaOH2 প্লাস H2। এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। তাহলে এবার বলছি এই পয়েন্টটা লিখে নাও, তারপরে এগুলো লিখবা। লেখো সক্রিয় ধাতুগুলি সাধারণ জলের সঙ্গে বিক্রিয়া করে, সাধারণ জলের সঙ্গে বিক্রিয়া করে। এটা তাহলে বিক্রিয়াগুলো দেখালাম, এটা বিক্রিয়া হলো। তারপরে 2 নম্বর পয়েন্ট যেটা দেখো, যেগুলো সক্রিয় আছে, এবার যেগুলো কম সক্রিয় সেগুলোকে বলা হয় মধ্যম সক্রিয় ধাতু, আর যেগুলো খুবই কম সক্রিয় সেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় ধাতু। তাহলে 2 নম্বর যেটা আছে মধ্যম সক্রিয়। এবার ধরো মধ্যম সক্রিয় কোনো একটা ধাতু আমি উদাহরণ দিয়ে বলছি, যেমন আছে জিঙ্ক, তারপরে লোহা, এগুলো হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু। আমি জিঙ্ক বললাম, তাহলে জিঙ্কের সঙ্গে ধরো আমি জলের বিক্রিয়া ঘটালাম, তাহলে এখানে দেখো কি হবে, Zn যেটা আছে ZnO প্লাস H2 হবে। কিন্তু এটা মধ্যম জলটা, এটা স্টিম, মানে আমাদের প্রথমে জলটাকে অনেক বেশি গরম করতে হবে, স্টিমে পরিণত করতে হবে, তারপরে বিক্রিয়াটা ঘটবে, তার আগে বিক্রিয়া ঘটবে না। তাহলে স্টিমে যখন পরিবর্তন করব তখন বিক্রিয়াটা ঘটবে। তাহলে লিখবা মধ্যম সক্রিয় ধাতু স্টিমের সঙ্গে বিক্রিয়া করে, স্টিমের সঙ্গে বিক্রিয়া করে। স্টিম মানে H2 লিখবো আমরা, জাস্ট ওটা গরম, মানে এই জলটাকে যখন গরম করব সেটাই হয়ে যাবে স্টিম। আচ্ছা তাহলে এটা একটা, আমি আর একটা ধরো বলছি যে Fe আছে, তার সঙ্গে আছে ধর H2O, তো এখানে মনে রাখবা এটা হয় Fe3O4 প্লাস H2। এটা একটা কঠিন, Fe3O4 প্লাস এটা। আচ্ছা আর একটা লাস্ট আমাদের আছে, এটা এখানে দেখো যেগুলো আমি বললাম সবচেয়ে সক্রিয় ধাতু তারা সাধারণ জলের সঙ্গে বিক্রিয়া করে, যেগুলো মধ্যম সক্রিয় সেগুলো স্টিমের সঙ্গে বিক্রিয়া করে, আর যেগুলো খুবই কম সক্রিয় যেমন কপার আছে, তারপর সোনা আছে, সিলভার আছে, এগুলো জলের সঙ্গে কোনোদিনও বিক্রিয়া করে না। জানো তোমরা যে সোনাকে জলের মধ্যে রাখলে কিছু হয়, কিছুই হয় না। তার মানে এই যে কম সক্রিয় সবচেয়ে যে নিষ্ক্রিয় ধাতুগুলি আছে সেগুলোর মধ্যে কি হয়, জলের সঙ্গে কোনো বিক্রিয়া হয় না। তাহলে এই পয়েন্টটা ভালোভাবে লিখে নাও, কম সক্রিয় ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে না, কম সক্রিয় ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে না, জলের সঙ্গে বিক্রিয়া করে না। তাহলে এতটা পয়েন্ট আমরা বললাম, এগুলো মনে রাখো। তোমরা বলো সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি, তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে বলো। আমি পড়ালাম একটু আগে যে সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি ছিল, তো সেটা অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে জানাও। আজকে এতদিনে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল। তো দেখো আমরা পরপর সব চ্যাপ্টার শেষ করছি, তো অবশ্যই সব চ্যাপ্টারগুলো দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে দেখো সব কিছু দেওয়া আছে, ক্লাস 7 থেকে 12-এর যত সায়েন্সের সব কিছু পড়াবো। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, আবার কাজে লাগবে। তাহলে থাকো, আজকে এতদিন থাকছে, আবার পরের দিন ভিডিওতে দেখা হচ্ছে, আবার পরের চ্যাপ্টার নিয়ে।